থার্মাল প্রপার্টিজ এর কেমন চেঞ্জ হয় সেটা একটু ডিসকাস করব। এইটা যদিও সিলেবাসে আলাদা করে বলা নেই, কিন্তু একটু ডিসকাস করে দেওয়া ভালো আর কি, জিনিসটা বেশ ইন্টারেস্টিং। বিশেষ করে তোমাদের সিলেবাসে তো বলাই আছে যে বিসিএস থিওরির আউটলাইন দিতে, সেই কনটেক্সটে এটাকে ডিসকাস করাই যায় আর কি। আমরা যখন সুপার কন্ডাক্টিভিটি চ্যাপ্টারটা শুরু করি আগের দিনকে, সেখানে বলেছিলাম যে নর্মাল স্টেট থেকে সুপার কন্ডাক্টিং স্টেটে যখন ট্রানজিশন হচ্ছে, মেটেরিয়ালটার কিছু প্রপার্টি আনচেঞ্জ থাকে, বাট কিছু প্রপার্টি চেঞ্জ করে। যেমন মেটেরিয়ালের ইলাস্টিক প্রপার্টি সেইটা আনচেঞ্জ থাকে। অন দি আদার হ্যান্ড মেটেরিয়ালটার ইলেকট্রোম্যাগনেটিক প্রপার্টিজ চেঞ্জ হয়, মেটেরিয়ালটার থার্মাল প্রপার্টি চেঞ্জ হয়। আমরা আগের দিনকে ইলেকট্রিক প্রপার্টি বা ম্যাগনেটিক প্রপার্টি কেমন চেঞ্জ হয় সেইটা স্টাডি করেছি। আজকে থার্মাল প্রপার্টি কেমন চেঞ্জ হয় সেই জিনিসটা দেখবো। একটু রিক্যাপ করার চেষ্টা করো। আমরা যখন সেই ল্যাটিস ভাইব্রেশন চ্যাপ্টারটা পড়েছিলাম, সেখানে কোনো সলিড মিডিয়ামের, পার্টিকুলারলি মেটালের স্পেসিফিক হিট কেমন হয় অ্যাট লো টেম্পারেচার সেটা স্টাডি করেছিলাম। আইনস্টাইনস মডেল, তারপরে ডিভাই মডেল দিয়ে জিনিসটাকে আমরা স্টাডি করেছিলাম। আমরা দেখেছিলাম যে at very low temperature specific heat of normal metal, at very low temperature the specific heat of uh, normal metal, you know, সেইটা প্রপোর্শনাল টু টি কিউব। হ্যাঁ, সেইটা প্রপোর্শনাল টু টি কিউব। এর পাশাপাশি আরেকটা জিনিস থাকে, যেটাকে আমরা ল্যাটিস ভাইব্রেশন দিয়ে এক্সপ্লেন করতে পারি না, সেটা হচ্ছে ইলেকট্রন স্পেসিফিক হিট। মেটালের মধ্যে ফ্রি ইলেকট্রন রয়েছে, লো টেম্পারেচারে এই ইলেকট্রন গুলোর স্পেসিফিক হিটটাও কনসিডার করতে হয়। কাজে লো টেম্পারেচারে যদি আমরা একটা নর্মাল মেটালের স্পেসিফিক হিট ক্যালকুলেট করি, তাহলে দেখতে পাবো সেই স্পেসিফিক হিটটা এইরকম ভাবে ডিপেন্ড করে আর কি। সিভি ইকুয়ালস টু এটি প্লাস বিটি কিউব। দি ফার্স্ট টার্ম ইজ ডিউ টু দি ইলেকট্রনস, এটা হচ্ছে ইলেকট্রনিক কন্ট্রিবিউশন টু দি স্পেসিফিক হিট। আর পরের যে টার্মটা বিটি কিউব, এই টার্মটা করেসপন্ডিং টু দি ল্যাটিস ভাইব্রেশন। ওকে, এখন সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়? সুপার কন্ডাক্ট, এই এই ফর্মুলাটা থেকে একটা জিনিস তো পরিষ্কার, এই যে ফর্মুলাটা লেখা হয়েছে এখান থেকে একটা জিনিস পরিষ্কার, যে যত আমরা টেম্পারেচারটা কমাতে থাকছি সিভিটা কমছে, কিন্তু সিভিটা টেম্পারেচারের সাথে একটা কন্টিনিউয়াস বিহেভিয়ার এক্সিবিট করছে। সিভি ইকুয়ালস টু এটি প্লাস বিটি কিউব, সিভি ভার্সাস টি, এই প্লটটা যদি আমরা একটা নর্মাল মেটালের জন্য করি, তাহলে সেটা একটা কন্টিনিউয়াস বিহেভিয়ারকে রিপ্রেজেন্ট করবে। অন দি আদার হ্যান্ড একটা সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়? সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে এই স্পেসিফিক হিটটা সোজে জাম্প এট দি ট্রানজিশন টেম্পারেচার টিসি। ক্রিটিক্যাল টেম্পারেচারে নিয়ে এলেই সুপার কন্ডাক্টরের স্পেসিফিক হিটটা হঠাৎ করে বেড়ে যায়। এরপর যদি টেম্পারেচারটাকে আমরা কমাতে থাকি, তাহলে আবার সেটা কন্টিনিউয়াস ম্যানারে কমতে থাকে। তবে সেক্ষেত্রে কিন্তু একটা এক্সপোনেনশিয়াল বিহেভিয়ার দেখা যায়, এই রকম ধরনের বিহেভিয়ারটা ফলোড হয় না ফর সুপার কন্ডাক্টর। City falls almost exponentially as T decreases below the critical temperature in the superconducting state. গ্রাফিক্যালি কেমন হয় জিনিসটা এখানে দেওয়া রয়েছে, দেখো। অ্যালং অ্যালং এক্স অ্যাক্সিস আমরা টেম্পারেচারটাকে প্লট করেছি, অ্যালং এক্স অ্যাক্সিস টেম্পারেচারটাকে প্লট করা হয়েছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, তারপর সিভিটাকে ওয়াই অ্যাক্সিস বরাবর প্লট করা হয়েছে। এখানে যে ড্যাশ লাইনটা দেওয়া হয়েছে, এই ড্যাশ লাইনটা বেসিক্যালি তোমার ওই সিভি ইকুয়ালস টু এটি প্লাস বিটি কিউব এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে, যেটা সাধারণভাবে নর্মাল মেটালের ক্ষেত্রে দেখা যায়। সিভি ইকুয়ালস টু এটি প্লাস বিটি কিউব এই রিলেশনটাকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, নর্মাল মেটালের ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায়। ডি কিউবটার মধ্যে যদিও নন লিনিয়ারিটি রয়েছে, কিন্তু আমি তো খুব লো টেম্পারেচারে ক্যালকুলেশনটা দেখছি। লো টেম্পারেচারে যদি ক্যালকুলেশনটা দেখি, তাহলে কিন্তু সিভিটা টেম্পারেচারের রেসপেক্টে অলমোস্ট লিনিয়ারলি ভ্যারি করবে। সেই জন্য জিনিসটাকে ড্যাশড লাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। হ্যাঁ, অন দি আদার হ্যান্ড আমি যদি একটা সুপার কন্ডাক্টিং মিডিয়ামের কথা কনসিডার করতাম, একটা সুপার কন্ডাক্টিং মিডিয়াম নিয়েছি আমি, তার টেম্পারেচারটাকে কমাচ্ছি কমাচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমি ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে আছি ততক্ষণ কিন্তু এটা নর্মাল মেটাল হিসাবেই বিহেভ করছে, ততক্ষণ পর্যন্ত স্পেসিফিক হিটটা এটি প্লাস বিটি কিউব এই রিলেশনটাকেই স্যাটিসফাই করছে। বাট যখনই আমি এই ট্রানজিশন টেম্পারেচারটাতে চলে এলাম, গ্রাফটা থেকে দেখতে পাচ্ছ যে দেয়ার ইজ এ সাডেন জাম্প ইন দি ভ্যালু অফ সিভি, স্পেসিফিক হিটটা হঠাৎ করে বেড়ে যায়।
এরপর যদি টেম্পারেচারটাকে আরো কমাই, অর্থাৎ টেম্পারেচারটাকে যদি ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে নিয়ে যাওয়া হয়, তাহলে এইরকম ধরনের একটা এক্সপোনেনশিয়াল বিহেভিয়ার দেখা যাবে। সাম ই টু দি পাওয়ার মাইনাস এ ইন্টু টি, এইরকম ধরনের একটা এক্সপোনেনশিয়াল ফল আমরা দেখতে পাবো। সিভি প্রপোর্শনাল টু ই টু দি পাওয়ার মাইনাস এটি, এইরকম ধরনের একটা এক্সপোনেনশিয়াল ফল দেখতে পাবো as temperature is decreased below the critical temperature. That's how the specific heat of a superconducting medium varies with temperature. ওকে, এটাকে আমরা এক্সপ্লেন করতে পারি। দেখো কিভাবে এক্সপ্লেন করা যায়। This exponential behavior is an indication of the existence of a finite gap in the energy spectrum of electrons separating the ground state from the lowest state. এই যে বিহেভিয়ারটা, এই বিহেভিয়ারটা রিপ্রেজেন্ট করছে যে একটা তোমার ফাইনাইট ব্যান্ড গ্যাপ রয়েছে আর কি ইলেকট্রনের মধ্যে। স্কিমেটিক্যালি সেটা দেখানো হয়েছে। দেখো এই যে ছবিটার মধ্যে, ছবিটার দিকে তাকাও। বাম দিকে যে ছবিটা দেখছো সেটা একটা নর্মাল মেটালের ক্ষেত্রে, বাম দিকের ছবিটা একটা নর্মাল মেটালের ক্ষেত্রে এই যে রিজিয়নটা, এই রিজিয়নটা বেসিক্যালি তোমার ফেডমি লেভেলের নিচের এনার্জি লেভেল গুলো, আর তার উপরের গুলো হচ্ছে তোমার বেসিক্যালি কন্ডাকশন ব্যান্ড বলে যেটা বলা হয়। একটা নর্মাল মেটালের ক্ষেত্রে আমরা জানি যে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড ওভারল্যাপ করে। এটা বেসিক্যালি কন্ডাকশন ব্যান্ড, কেমন? এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। তো একটা নর্মাল মেটালের ক্ষেত্রে আমরা দেখেছি যে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড ওভারল্যাপ করে। বাট অনেক ফলে সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু এই দুটো এর মধ্যে একটা ডিফারেন্স দেখা যায়। কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স দেখা যায়। ফেরমি লেভেল যেটা, সেটা এখানে ধরো দেখানো হয়েছে, এবং একটা ব্যান্ড গ্যাপ দিয়ে এই দুটো লেভেল সেপারেটেড। অর্থাৎ এই যে রিজিয়নটা দেখতে পাচ্ছ, এই রিজিয়নটার মধ্যে কিন্তু কোনো রকম অ্যালাউড স্টেট নেই। এই রিজিয়নটার মধ্যে কোনো রকম অ্যালাউড স্টেট নেই। একটা ফাইনাইট ব্যান্ড গ্যাপ এক্সিস্ট ইন এ সুপার কন্ডাক্টিং মেটেরিয়াল। এটা যেন অনেকটা তোমার সেমিকন্ডাক্টর বা ইনসুলেটরের মতো। একটা সেমিকন্ডাক্টর বা ইনসুলেটরের ক্ষেত্রে যেমন কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে একটা গ্যাপ থাকে, ব্যান্ড গ্যাপ থাকে, তেমন সুপার কন্ডাক্টরের ক্ষেত্রেও এইরকম ধরনের একটা ব্যান্ড গ্যাপ দেখা যায়। তবে অবশ্যই এই ব্যান্ড গ্যাপটা কিন্তু সেমিকন্ডাক্টর বা তোমার ইনসুলেটরের ব্যান্ড গ্যাপের মতো নয়। দেখো কেন নয়, বা এখানে ব্যান্ড গ্যাপটা কি জন্য। The energy gap of semiconductors is of entirely different nature than the energy gap in insulators or semiconductor. সেমিকন্ডাক্টরের ব্যান্ড গ্যাপটা কিরকম অর্ডারের হয়? টিপিক্যালি 0.6 0.7 বা বিলো 1 ইলেকট্রন ভোল্ট। ইনসুলেটরের ক্ষেত্রে এই ব্যান্ড গ্যাপটা কেমন হয়? টিপিক্যালি 456 ইলেকট্রন ভোল্ট বা তার থেকে বড়। একটা সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে আমি যে ব্যান্ড গ্যাপটার কথা বললাম, সেই ব্যান্ড গ্যাপটা টিপিক্যালি 0.1 মিলি ইলেকট্রন ভোল্ট। একটা সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে এই ব্যান্ড গ্যাপটা টিপিক্যালি 0.1 মিলি ইলেকট্রন ভোল্ট। এইটা তো গেল রিলেটিভ যে সেপারেশন সেইটা, কিন্তু ফান্ডামেন্টালি জিনিসটা ডিফারেন্ট। ইনসুলেটর বা সেমিকন্ডাক্টরের যে ব্যান্ড গ্যাপ, তার থেকে এই সুপার কন্ডাক্টরের ব্যান্ড গ্যাপ, এই জিনিসটা কিন্তু ফান্ডামেন্টালি ডিফারেন্ট। কেন? দেখো সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে এই এনার্জি ব্যান্ড গ্যাপটা অ্যারাইজ করে ডিউ টু ইলেকট্রন ইলেকট্রন ইন্টারঅ্যাকশন ইন ফেরমি গ্যাস। একটা সুপার কন্ডাক্টিং মিডিয়ামের ক্ষেত্রে এই ব্যান্ড গ্যাপটার অরিজিন হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন ইন্টারঅ্যাকশন। আমরা এটা পরে বিসিএস থিওরিতে একটা আউটলাইন পাবো এই সম্পর্কে। অন দি আদার হ্যান্ড, যদি আমরা একটা ইনসুলেটর বা সেমিকন্ডাক্টরের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু এই এনার্জি ব্যান্ড গ্যাপটা অরিজিনেটেড হয় বিকজ অফ ইলেকট্রন ল্যাটিস ইন্টারঅ্যাকশন। ইনসুলেটরের ক্ষেত্রে কি হয়? ইনসুলেটরের ক্ষেত্রে দিস গ্যাপ প্রিভেন্টস দি ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট বিকজ অফ বিকজ দেয়ার ইজ এ গ্যাপ বিটুইন দি কন্ডাকশন এন্ড ভ্যালেন্স ব্যান্ড। কাজেই সেক্ষেত্রে কিন্তু তোমার একটা ইলেকট্রিক কারেন্টটাকে এটা প্রিভেন্ট করার চেষ্টা করে, বা ইলেকট্রিক কারেন্টটা ফ্লো করতে পারে না। তার কারণ তোমার কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন নেই, বা থাকলেও খুব কম সংখ্যক ইলেকট্রন রয়েছে। Energy must be added to lift the electrons from the valence band to the conduction band before the current starts flow. Okay, but in superconductor,
the current flows despite the presence of the energy gap। আমি এখানে প্রথম এই যে আগের স্লাইডটা দেখালাম, এনার্জি গ্যাপ যেটা দেখালাম, সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে নামটা কিন্তু এরকম কন্ডাকশন ব্যান্ড বা ভ্যালেন্স ব্যান্ড বলে বলা হয় না। হ্যাঁ, আগে যে আমি গ্রাফটা দেখালাম, এই স্কিমেটিক ফিগারটা যেটা দেখালাম, ডান দিকের ফিগারটা সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে যে জিনিসটা দেখানো হলো ব্যান্ড গ্যাপের উপরে এবং নিচে, উপরেরটাকে কন্ডাকশন ব্যান্ড বা নিচেরটাকে ভ্যালেন্স ব্যান্ড এইরকম নামে ঠিক বলা হয় না। বিসিএস থিওরিটাতে যাই, তারপরে জিনিসটা ক্লিয়ার হবে। একটা সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু কারেন্ট ফ্লো করে ডিসপাইট দি প্রেজেন্স অফ এনার্জি গ্যাপ। In superconductor, the electrons in the excited state above the gap behave as normal electron। যদি কোনোভাবে ইলেকট্রন গুলো এই গ্যাপটার উপরে স্টেটে থাকে, যেটাকে আমি সি বি এইরকম দিয়ে মার্ক করলাম, সেই রিজিয়নটার মধ্যে যদি থাকে তাহলে কিন্তু সেটা নর্মাল ইলেকট্রনের মতোই বিহেভ করে। যেমনটা একটা কন্ডাক্টিং মিডিয়ামে, ইলেকট্রন গুলো কন্ডাকশন ব্যান্ডে থাকাকালীন বিহেভ করে, একটা সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রন গুলো যদি এই ব্যান্ড গ্যাপের উপরে থাকে তাহলে তারা একই রকম বিহেভিয়ার এক্সিবিট করবে। ওকে, the electrons in a superconducting material behave as normal electrons above the temperature Tc। ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে যদি থাকে তাহলে সুপার কন্ডাক্টিং মিডিয়ামে এই ইলেকট্রন গুলো নর্মাল ইলেকট্রন হিসেবে বিহেভ করে, খুব স্বাভাবিক। তাই কারণ সুপার কন্ডাক্টিং বিহেভিয়ারটা তো দেখাই যায় বিলো দি টেম্পারেচার টিসি। কাজেই অ্যাবাভ দি টেম্পারেচার টিসি ইলেকট্রন গুলো নর্মাল ইলেকট্রনের মতোই বিহেভ করবে। বাট দি ইলেকট্রনস আর পেয়ার্ড at temperature below Tc with total energy less than EF। যখনই আমরা মেটেরিয়ালটার টেম্পারেচারটাকে কমালাম, কমিয়ে ক্রিটিক্যাল টেম্পারেচার বা তার থেকে নিচে নিয়ে এলাম, সেক্ষেত্রে এই ইলেকট্রন গুলো সুপার পেয়ার ফর্ম করে। সেটা আমরা এই বিসিএস থিওরির মধ্যে ঢুকেই ডিসকাস করব। সুপার পেয়ার ফর্ম করে, তাতে করে কি হয়, তাতে করে তাদের এনার্জিটা কমে যায়, কমে এই ফেরমি এনার্জি থেকে নিচে চলে আসে। তাহলে আগের পেজে যে স্কিমেটিকটা দেখানো হলো, সেই স্কিমেটিকে যেটা বলতে চাওয়া হলো বেসিক্যালি এই জিনিসটাই বলতে চাইলাম। এক মিনিট, এখানে সেটা দেখানো যেতে পারে। এখানে যেটা দেখালাম সেটা বেসিক্যালি এইটা আর কি। এই যে রিজিয়নটা দেখতে পাচ্ছ, এই রিজিয়নটা বেসিক্যালি কি ব্যান্ড গ্যাপের উপরে আছে। এইখানে যদি কোনো ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রন গুলো নর্মাল ইলেকট্রন হিসাবে বিহেভ করছে। অন দি আদার হ্যান্ড, এই যে রিজিয়নটা দেখতে পাচ্ছ, এই রিজিয়নে যদি ইলেকট্রন গুলো থাকে সেগুলো কিন্তু সুপার পেয়ার হিসাবে এক্সিস্ট করছে। ঠিক আছে, সুপার পেয়ার হিসাবে এক্সিস্ট করছে। সেটা কখন হয়, এই স্টেট গুলো ফ্রি স্টেট কখন হবে, যদি টেম্পারেচারটা টিসির থেকে কম হয়। টেম্পারেচারটা যদি ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে আসে তাহলে এই সুপার পেয়ার ফরমেশন হয় এবং এনার্জি লেভেলস বিলো দি ফেরমি লেভেলস আর অকুপাইড। অন দি আদার হ্যান্ড, টেম্পারেচারটা যদি ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে নিয়ে যাওয়া হয় তাহলে ইলেকট্রন গুলো নর্মাল ইলেকট্রন হিসেবে বিহেভ করে এবং তখন তারা এই ব্যান্ড গ্যাপ যেটা দেখানো হয়েছে তার উপরে এক্সিস্ট করে। ঠিক আছে, ক্লিয়ার হলো কি বললাম? সেমিকন্ডাক্টরের সাথে সুপার কন্ডাক্টরের ব্যান্ড গ্যাপের তফাৎটা বুঝতে পারলে? সেমিকন্ডাক্টরের ব্যান্ড গ্যাপটা কি জন্য দেখা যায়? বিকজ অফ ল্যাটিস ইলেকট্রন ইন্টারঅ্যাকশন। অন দি আদার হ্যান্ড, সুপার কন্ডাক্টরের ব্যান্ড গ্যাপটা অরিজিনেট করে ডিউ টু ইলেকট্রন ইলেকট্রন ইন্টারঅ্যাকশন। এটাই হচ্ছে ফান্ডামেন্টাল ডিফারেন্স। আর বাকি যেগুলো বললাম সেগুলো খুব সিম্পল কিছু জিনিস। সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে ব্যান্ড গ্যাপটা খুব ছোট, টিপিক্যালি 0.1 মিলি ইলেকট্রন ভোল্ট বা 1 মিলি ইলেকট্রন ভোল্ট এইরকম অর্ডারের। হোয়ারএজ একটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই ব্যান্ড গ্যাপটা 1 ইলেকট্রন ভোল্ট বা 0.5 ইলেকট্রন ভোল্ট এইরকম অর্ডারের। একটা সেমিকন্ডাক্টর বা ইনসুলেটরের ক্ষেত্রে কারেন্ট ফ্লোটা ইজ নট সো স্মুথ, তার কারণ কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনের সংখ্যাটা খুব কম। কারেন্টটাকে শুরু করতে গেলে কোনোভাবে আমাদেরকে এই নর্মাল এই এ থেকে তোমার ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন গুলোকে কন্ডাকশন ব্যান্ডে নিয়ে যেতে হবে। অন দি আদার হ্যান্ড, একটা সুপার কন্ডাক্টিং মিডিয়ামে ইলেকট্রন গুলো নর্মাল স্টেটে থাক
তাহলেও কারেন্ট কন্ডাক্ট করবে, আর এই ব্যান্ড গ্যাপের নিচে যদি থাকে তাহলেও তারা কারেন্ট কন্ডাক্ট করবে। ইনফ্যাক্ট দি ফ্যাক্ট ইজ দ্যাট যে ইলেকট্রন গুলো যদি এই ব্যান্ড গ্যাপের নিচে থাকে তাহলে কিন্তু কারেন্টটা আরো স্মুথলি ফ্লো করবে, সুপার কারেন্ট পাবো আমরা সেক্ষেত্রে। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে বলো। আছে, কোনো প্রশ্ন আছে? The difference between normal state and paired state electrons appears as energy gap Eg at the Fermi surface. এই ইজিটার জন্যই বেসিক্যালি তোমার স্পেসিফিক হিট ক্যাপাসিটির এই এক্সপোনেনশিয়াল বিহেভিয়ারটা দেখা যায়। আমরা বোধহয় কোথাও একটা এ করে দেখালাম না? রিলেশনটা হচ্ছে এইটা আর কি। সুপার কন্ডাক্টিং মিডিয়ামের ক্ষেত্রে তোমার এই স্পেসিফিক হিট ক্যাপাসিটিটা টেম্পারেচারের সাথে এরকম ভাবে ভ্যারি করে, এ ই টু দি পাওয়ার মাইনাস ইজি বাই 2 কেবি টি। আমি বোধহয় ওই গ্রাফটা যখন দেখাই সেখানে ই টু দি পাওয়ার মাইনাস এটি লিখেছিলাম, সেটা ভুল লিখেছিলাম। সেটা শুড বি ই টু দি পাওয়ার মাইনাস এ বাই টি। ফর্মুলাটা হচ্ছে এইরকম, এ ইন্টু এক্সপোনেনশিয়াল মাইনাস ইজি বাই 2 কেটি। এটাই হচ্ছে ফর্মুলা। এই ইজিটা হচ্ছে তাহলে সুপার কন্ডাক্টরের ব্যান্ড গ্যাপ। ইজিটা সুপার কন্ডাক্টরের ব্যান্ড গ্যাপ, এবং এটা ক্যালকুলেট করা যায় যে এই ব্যান্ড গ্যাপটা এই জিনিসটার সাথে সমান, 2b × kbtc এইটার সাথে সমান, যেখানে 2bটা একটা কনস্ট্যান্ট এবং এর ভ্যালুটা হচ্ছে 3.5। এটা একটা জাস্ট নাম্বার, এই নাম্বারটার ভ্যালু হচ্ছে 3.5। দেখো এখানে টিপিক্যালি ব্যান্ড গ্যাপটা কেমন হয় সেটা বলা আছে। যদি আমরা অ্যালুমিনিয়ামের কথা কনসিডার করি, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ক্রিটিক্যাল টেম্পারেচার 1.2 কেলভিন। সেক্ষেত্রে ব্যান্ড গ্যাপটা যদি ক্যালকুলেট করে দেখো, ইট উইল বি অ্যারাউন্ড 0.4 মিলি ইলেকট্রন ভোল্ট। বিভিন্ন মিডিয়ামের ক্ষেত্রে যদি আমরা এই ইজির আবার টেম্পারেচার ভেরিয়েশনও দেখা যায়। বিভিন্ন টেম্পারেচারে ব্যান্ড গ্যাপটা ভ্যারি করতে থাকে আর কি। পার্টিকুলারলি আমরা যদি ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে থাকে তবেই সুপার কন্ডাক্টরের ব্যান্ড গ্যাপের আইডিয়াটা অ্যাপ্লিকেবল। ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে থাকলে তবেই তোমার এই ইজি সুপার কন্ডাক্টিং ব্যান্ড গ্যাপের আইডিয়াটা অ্যাপ্লিকেবল। যদি আমরা এর নিচে থাকি, টেম্পারেচারটাকে ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে রাখি, ব্যান্ড গ্যাপটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট। তো এই ইজি এট টেম্পারেচার টি ডিভাইডেড বাই ইজি এট 0 কেলভিন, এই রেশিওটাকে যদি প্লট করা হয় অ্যাজ ফাংশন অফ টি বাই টিসি, দেখতে পাচ্ছ সমস্ত মিডিয়ামের ক্ষেত্রে এইটা একই রকম। সমস্ত মিডিয়ামের ক্ষেত্রে এইটা একই রকম। হ্যাঁ, এই যে নায়োবিয়াম বা ট্যান্টালাম, টিন, বিভিন্ন রকম মেটেরিয়ালের ক্ষেত্রে করা হয়েছে, সেক্ষেত্রে জিনিসটা একই রকম ভ্যালু পাওয়া যায়। এটাই এই ডেটা পয়েন্ট গুলো কি ইন্টারপ্রিট করা রয়েছে, যেগুলো তোমার ওই রেক্টাঙ্গুলার বক্স বা স্কোয়ার বক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, সেটা নায়োবিয়াম ডেটাকে রিপ্রেজেন্ট করছে। যেটা তোমার আনফিল্ড সার্কেল দিয়ে রয়েছে সেই জিনিসটা তোমার ট্যান্টালাম রিপ্রেজেন্ট করছে, আর যেটা ফিল্ড সার্কেল সেটা তোমার টিনকে রিপ্রেজেন্ট করছে। আর এই বোল্ড লাইনটা হচ্ছে বিসিএস থিওরি, বার্ডিন কুপার শিখর থিওরি যে প্রেডিকশন, সেই প্রেডিকশনটাকে রিপ্রেজেন্ট করছে। দেখছো খুব সুন্দরভাবে বিসিএস থিওরি দিয়ে এই ডেটা পয়েন্ট গুলোকে ফিট করা যায়। সেটা একটা দারুণ সাকসেস অফ বিসিএস থিওরি। ওকে, কোনো প্রশ্ন নেই তো? আছো তো সবাই লাইনে নাকি? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর আমরা এই বিসিএস থিওরিটাতে যাব আর কি। হ্যাঁ, BCS theory. BCS theory is named after their discoverer, John Bardeen, next Leon Cooper and Bob Stifer. তোমরা বার্ডিনের নাম আগে শুনেছো নিশ্চয়ই? শুনেছো জন বার্ডিনের নাম আগে শুনেছো? কেউ কোনো কনটেক্সটে শুনেছো? ট্রানজিস্টরের কনটেক্সটে শুনেছো, একদমই তাই। বাইপোলার জাংশন ট্রানজিস্টর ওয়াজ ডিসকভার্ড বাই জন বার্ডিন। এমন কোন ফিজিসিস্টের নাম জানো যিনি দুবার ফিজিক্সে নোবেল প্রাইজ পেয়েছেন? স্যার ইনিই ছিলেন তো? হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। এই John Bardeen is the only one physicist who obtained
নোবেল প্রাইজ টোয়াইস ইন ফিজিক্স। মাদাম কুরি একবার ফিজিক্সে একবার কেমিস্ট্রিতে পেয়েছিলেন, কিন্তু একমাত্র ইনি জন বার্ডিন যিনি ফিজিক্সে দুবার নোবেল প্রাইজ পেয়েছিলেন। একবার হচ্ছে তোমার এই এর জন্য ট্রানজিস্টরের জন্য, ইয়ারটা আমার মনে নেই। আর আরেকবার হচ্ছে তোমার এই বিসিএস থিওরি, বার্ডিন কুপার শিফার থিওরি, এইটার জন্য আর কি। They obtained Nobel Prize in 1972 for their theory of 1957, which explained the conventional superconductors nearly 50 years after the discovery of Emerling ions. এটাই। হ্যাঁ, তো আমরা জাস্ট এই থিওরিটার একটু আউটলাইন দেখবো আর কি। হ্যাঁ, ইলেকট্রন ফোনন ইলেকট্রন ইন্টারঅ্যাকশন, বিশেষ থিওরির মেইন জিনিসটা হচ্ছে এটাই, ইলেকট্রন ইলেকট্রন ইন্টারঅ্যাকশন আর ভায়া ফোনন। সাধারণভাবে আমরা দেখে এসেছি যে ইলেকট্রন ইলেকট্রন কিভাবে ইন্টারঅ্যাক্ট করে, দুটো ইলেকট্রন কিভাবে ইন্টারঅ্যাক্ট করে বলতো, মিডিয়েটর কি? সাধারণভাবে দুটো ইলেকট্রনের মধ্যে যে ইন্টারঅ্যাকশন, সেই ইন্টারঅ্যাকশনের মিডিয়েটর কি জানো? দুটো ইলেকট্রনের ইন্টারাকশন যে হয় সেইটার মিডিয়াম কি? যে কোনো ইন্টারাকশন হওয়ার জন্য তো একটা মিডিয়াম দরকার হয়। মিডিয়াম মানে কিন্তু আমি এই এয়ার এইগুলোর কথা বলছি না, একটা মিডিয়েটার আর কি। কিভাবে একটা ইলেকট্রন বুঝবে যে তার আশেপাশে আরো কোনো একটা ইলেকট্রন রয়েছে? হাউ উইল দি ইনফরমেশন বি ক্যারিড আউট ফ্রম ওয়ান ইলেকট্রন টু দি আদার ইলেকট্রন সো দ্যাট দে ক্যান রিপেল? ফোটন অ্যাক্টস অ্যাজ দি মিডিয়েটর। ফোটনটা মিডিয়েটর হিসেবে কাজ করে। তোমরা জানো দুটো ইলেকট্রনের মধ্যে কুলম্ব ইন্টারঅ্যাকশন হয়, দুটো ইলেকট্রনের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারঅ্যাকশন, কুলম্ব রিপালশন হয়, এবং সেইটা মিডিয়েটেড হয় ভায়া ফোটন। ফোটন দিয়ে মিডিয়েটেড হয়। এখন এখানে আমরা দেখাবো, ডিসকাস করব যে দুটো ইলেকট্রনের মধ্যে ইন্টারঅ্যাকশনটা যদি ফোনন দ্বারা মিডিয়েটেড হয়, দুটো ইলেকট্রনের মধ্যে ইন্টারাকশনটা যদি ফোনন দ্বারা মিডিয়েটেড হয়, তাহলে এই দুটো ইলেকট্রনের মধ্যে কিন্তু অ্যাট্রাকশনও হতে পারে। ফান্ডামেন্টাল পোস্টুলেট অফ Bardeen-Cooper-Schiffer theory is that when an attractive interaction between two electrons by means of phonon exchange dominates the repulsive Coulomb interaction between the superconducting between them, সুপারকন্ডাক্টিং স্টেট ইজ ফাউন্ড। বিশেষ থিওরি ফান্ডামেন্টাল পোস্টুলেটটা হচ্ছে এটাই, যে দুটো ইলেকট্রনের মধ্যে অ্যাট্রাকটিভ ইন্টারাকশন মিডিয়েটেড বাই ফোনন এক্সচেঞ্জ, এইটা যদি ডোমিনেট করে ওভার দি রিপালসিভ কুলম্ব ইন্টারাকশন বিটুইন দি ইলেকট্রনস, তাহলে এই সুপারকন্ডাক্টিং স্টেটটা ফর্ম করবে। দুটো ইলেকট্রন যদি থাকে তাদের মধ্যে কুলম্ব ইন্টারাকশনটা তো থাকবেই, এবং দুটো ইলেকট্রনের মধ্যে কুলম্ব ইন্টারাকশনটা কেমন হবে? অলওয়েজ রিপালসিভ নেচারের হবে, রাইট? এখন যদি এদের মধ্যে ফোনন এক্সচেঞ্জের থ্রুতে ইন্টারাকশন হয়, সেই ইন্টারাকশনটা অ্যাট্রাকটিভ। এখন এই অ্যাট্রাকটিভ ইন্টারাকশনটা যদি কুলম্ব রিপালশনের থেকে স্ট্রঙ্গার হয়, তাহলে সুপার কন্ডাক্টিং স্টেট ফর্ম করতে পারে। এটাই হচ্ছে তোমার ফান্ডামেন্টাল পোস্টুলেট অফ বিসিএস থিওরি। During an interaction of an electron with a positive ion of the lattice through electrostatic Coulomb force, some electron momentum get transferred. আমরা জানি যে ল্যাটিস, তুমি ধরো একটা মেটালের কথা কনসিডার করো, এখানে তোমার তো ফ্রি ইলেকট্রন রয়েছে, তার পাশাপাশি তোমার ওই ল্যাটিস আয়ন, ইমোবাইল আয়নস গুলো রয়েছে। ধরো তোমার একটা সোডিয়াম নিয়েছো, সেই সোডিয়ামের যে অ্যাটম গুলো, সেইগুলো তো অ্যাটমিক আয়ন, Na+ হিসাবে এক্সিস্ট করছে, পজিটিভ আয়ন হিসাবে এক্সিস্ট করছে। তো এইগুলোকেই বলা হচ্ছে পজিটিভ আয়ন অফ দি ল্যাটিস। এবার এই ইলেকট্রন গুলো যদি পজিটিভ আয়ন ল্যাটিসের সাথে ইন্টারঅ্যাক্ট করে, কি ধরনের ইন্টারঅ্যাকশন হবে? ন্যাচারালি এটা ইলেকট্রোস্ট্যাটিক কুলম্ব ইন্টারঅ্যাকশন, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারঅ্যাকশন হবে। সেক্ষেত্রে ইলেকট্রনের মোমেন্টামটা ট্রান্সফার হতে পারে। ইলেকট্রন গুলো তো মোটামুটি ভাবে, ইলেকট্রন গুলো লাইটার পার্টিকেলস, তাদের একটা মোশন রয়েছে। তো এই অ্যাট্রাকশনের জন্য কি হতে পারে? ইলেকট্রনের মোমেন্টামটা তোমার এই পজিটিভ আয়ন অফ দি ল্যাটিস সেখানে ট্রান্সফার হতে পারে। যদি ট্রান্সফার হয়, that will result the ions to set up elastic wave in the lattice due to distortion. মোমেন্টাম ট্রান্সফার হচ্ছে, তাহলে মোমেন্টাম ট্রান্সফার হওয়া মানে কি? তোমার সেই আয়নটা মধ্যে একটা মোশন জেনারেটেড হচ্ছে। সেই আয়নটা যদি মোশন জেনারেটেড হয়, সিস্টেমটা তো একটা কাপল সিস্টেম, কাজে পাশের আয়নটার মধ্যে মোশন জেনারেটেড হবে, অর্থাৎ মিডিয়ামটার মধ্যে একটা ভাইব্রেশন ক্রিয়েটেড হবে। একটা ইলাস্টিক ওয়েভ উইল পাস থ্রু, একটা ইলাস্টিক ওয়েভ উইল বি জেনারেটেড
ডিউ টু ডিসটরশন। এখন এই অবস্থায় যদি অন্য কোনো একটা ইলেকট্রন এই রিজিয়নটার মধ্য দিয়ে পাস করে, এই যে ল্যাটিস ভাইব্রেশনটা হচ্ছে, সেই অবস্থায় যদি কোনো একটা ইলেকট্রন এই রিজিয়নের মধ্য দিয়ে পাস করে, তাহলে ইন্টারাকশন বিটুইন টু ইলেকট্রনস ক্যান অকার which in its effect lowers the energy of the electron interaction. এটা আমি পরের স্লাইডে একটা স্কিমেটিক দিয়ে দেখিয়েছি। এখানে যেটা বলতে চাওয়া হলো কি, আমি আরেকবার বলছি, যে ধরো তোমার কোন একটা ইলেকট্রনের সাথে একটা পজিটিভ আয়ন অফ দি ল্যাটিস তার ইন্টারাকশন হলো, এবং এই ইন্টারাকশনের থ্রুতে একটা ইলেকট্রনের সাথে একটা ফ্রি ইলেকট্রনের সাথে একটা পজিটিভ আয়ন অফ দি ল্যাটিস তার ইন্টারাকশন হলো, তাতে করে কিছুটা এনার্জি ট্রান্সফার হলো, কিছুটা মোমেন্টাম ট্রান্সফার হলো টু দি পজিটিভ আয়ন অফ দি ল্যাটিস, এবং সেই পজিটিভ আয়নটা ভাইব্রেশনে এক্সাইটেড হলো, তার মধ্যে একটা ভাইব্রেশন হলো। আমরা জানি যে তোমার এই ভাইব্রেশনাল এনার্জির যে কোয়ান্টাম, সেটাকে ফোনন বলা হয়। এখন এই অবস্থায় যদি অন্য কোনো আরেকটা ইলেকট্রন সেই রিজিয়নের মধ্যে চলে আসে, তাহলে ওই আগের ইলেকট্রনটা যেটা কিনা মোমেন্টামটা ট্রান্সফার করেছিল তার সাথে ইন্টারাকশন হবে, এবং এই দুটো ইলেকট্রনের ইন্টারাকশনের জন্য তাদের এনার্জিটা রিডিউসড হয়ে যেতে পারে। The two electrons interact via the lattice distortion or the phonon field that will result lowering of the energy of the electrons. এই যে দুটো ইলেকট্রনের মধ্যে ইন্টারাকশনের কথা কনসিডার করলাম, এই যে দুটো ইলেকট্রনের মধ্যে ইন্টারাকশনের কথা বললাম, এখানে তোমার মিডিয়েটরটা বেসিক্যালি ফোনন, হ্যাঁ, ল্যাটিসটা ভাইব্রেট করছে, এখানে ফোননটা মিডিয়েটর হিসাবে কাজ করছে। এতে করে দুটো ইলেকট্রনের এনার্জিটা আগে যা ভ্যালু ছিল তার থেকে কমে যায়। হ্যাঁ, এই কমে যাওয়ার অর্থ কি, এনার্জিটা কমে যাওয়ার অর্থ দি অ্যাট্রাকশন, দেয়ার ইজ অ্যাট্রাকশন বিটুইন দি ইলেকট্রনস, মানে এনার্জিটা কমে যাচ্ছে, এই কথার অর্থ হচ্ছে যে ফোর্স বিটুইন দি ইলেকট্রনস ইজ অ্যাট্রাকটিভ ইন নেচার। তাহলে ইন প্রেজেন্স অফ ফোনন দুটো ইলেকট্রনের মধ্যে ইন্টারাকশনটা অ্যাট্রাকটিভ হতে পারে। This interaction is strongest when two electrons have equal and opposite moments and spin. দুটো ইলেকট্রনের যদি ইকুয়াল এবং অপোজিট ম্যাগনেটিক মোমেন্ট থাকে, তাহলে এই ইন্টারাকশনের স্ট্রেংথটা স্ট্রংগেস্ট হয়। ওকে, একটা স্পিন সে তোমার মিউ বি, আর একটা স্পিন হচ্ছে মাইনাস মিউ বি, এরকম যদি হয় তাহলে দুটো ইলেকট্রনের মধ্যে ইন্টারাকশনের স্ট্রেংথটা সব থেকে স্ট্রং হবে, এবং এই অবস্থায় বলা হবে যে দুটো ইলেকট্রন একটা পেয়ার ফর্ম করেছে। অ্যাকর্ডিং টু ডিসকভারার এটাকে কুপার বলা হয়, কুপার পেয়ার বলা হয়। হ্যাঁ, এরকম একটা কুপার পেয়ার ফরমেশন হবে। এখানে সেই জিনিসটাকে স্কিমেটিক্যালি দেখানো হয়েছে, দেখো। এইটা বেসিক্যালি তোমার একটা পজিটিভ আয়ন অফ দি ল্যাটিস, এইটাও আরেকটা পজিটিভ আয়ন অফ দি ল্যাটিস। এবার এখানে কোন একটা ইলেকট্রন রয়েছে, সেই ইলেকট্রনটা কোনোভাবে তোমার মোমেন্টাম ট্রান্সফার করেছে, সেই মানে এই ইলেকট্রনটার সাথে এর অ্যাট্রাকটিভ ইন্টারাকশন রয়েছে, এই পজিটিভ আয়নটার অ্যাট্রাকটিভ ইন্টারাকশন রয়েছে, তাতে করে ইলেকট্রনের মোমেন্টাম কিছুটা হলেও ট্রান্সফার হবে এই পজিটিভ আয়নগুলোতে, এবং এই পজিটিভ আয়নগুলো ভাইব্রেশনে এক্সাইটেড হবে। ভাইব্রেশন এক্সাইটেড হওয়ার অর্থ এখানে কি ফোনন এক্সিস্ট করছে। এবার এই অবস্থায় যদি অন্য কোনো আরেকটা ইলেকট্রন এর আশেপাশে আসে, তাহলে এই ফোননটা দুটো ইলেকট্রনের যে ইন্টারাকশন সেটাকে মিডিয়েট করবে, সেই জিনিসটাকে মিডিয়েট করবে, এবং যদি এর স্পিন ম্যাগনেটিক মোমেন্ট, মানে এর ম্যাগনেটিক মোমেন্ট আর এর ম্যাগনেটিক মোমেন্ট ইকুয়াল এবং অপোজিট হয়, তাহলে এদের মধ্যে অ্যাট্রাকটিভ ইন্টারাকশনটা স্ট্রংগেস্ট হবে, এবং এই দুটো ইলেকট্রন কুপার পেয়ার ফর্ম করবে। এরকম ভাবে সুপার কন্ডাক্টিং স্টেটে ট্রানজিশন হবে। When the temperature of the specimen is lowered, যদি এই স্যাম্পলটার আমরা টেম্পারেচারটাকে কমাতে থাকি, তাহলে অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন টু ইলেকট্রনস ভায়া ফোনন এক্সিডস দি কুলম্ব রিপালশন বিটুইন দেম। ইলেকট্রনগুলোর মধ্যে তো এমনিতে কুলম্ব রিপালশন আছেই, যদি আমরা টেম্পারেচারটাকে কমাতে থাকি, তাহলে এই ফোনন মিডিয়েটরটার জন্য যে অ্যাট্রাকটিভ ফোর্সটা ক্রিয়েটেড হলো, সেই অ্যাট্রাকটিভ ফোর্সটা আরো ডোমিনেট করবে। Attractive force between the electrons via phonon can exceed the Coulomb repulsion between them as the temperature is decreased. হ্যাঁ, তো এই অবস্থায় যে কুপার পেয়ারটা ফর্ম হয় সেটা বেসিক্যালি একটা উইকলি বাউন্ড কুপার পেয়ার। হ্যাঁ, উইকলি বাউন্ড কুপার পেয়ার ফর্ম হয়,
যার বাইন্ডিং এনার্জি ইজ অফ দি অর্ডার অফ 10⁻³ ইলেকট্রন ভোল্ট। যে কোনো মানে এই যে বাউন্ড স্টেট একটা ক্রিয়েটেড হলো, ইলেকট্রন ইলেকট্রন বাউন্ড স্টেট ক্রিয়েটেড হলো, সেইটার বাইন্ডিং এনার্জিটা 10⁻³ ইলেকট্রন ভোল্ট। বুঝতেই পারছো যে হাউ স্মল ইট ইজ। আমরা যদি টেম্পারেচারটাকে সামান্য বাড়াই তাহলে কি তোমার এনার্জিটা এতটাই বেড়ে যাবে যে বাইন্ডিং এনার্জিটাকে ওভারকাম করবে এবং এই কুপার পেয়ারটা ব্রেক করে যাবে। The energy of the Cooper pair is less than the energy of the pair in free state. যদি আমরা এইটা কিন্তু বাইন্ডিং এনার্জি, কেমন? এই কুপার পেয়ারের যে এনার্জিটা সেইটা লেস দেন দি এনার্জি অফ দি পেয়ার ইন ফ্রি স্টেট। দুটো ইলেকট্রন যদি ফ্রি স্টেটে থাকতো, কুপার পেয়ার ফর্ম না করতো, সেই অবস্থায় তাদের যে এনার্জি হতো, কুপার পেয়ার থাকা অবস্থায় তাদের এনার্জিটা কিছুটা কমে যায়। অর্থাৎ তোমার ফোর্সটার নেচারটা অ্যাট্রাকটিভ, এটাই বলা হচ্ছে। এরকম একটা বাউন্ড স্টেট ক্রিয়েটেড হয়। দি বাইন্ডিং এনার্জি অফ দি কুপার পেয়ার ইজ কল্ড দি এনার্জি ব্যান্ড গ্যাপ। এই যে এই এনার্জি, সেটা কি বেসিক্যালি ব্যান্ড গ্যাপ বলা হয়। আগে যে এক্সাম্পলটা বলা হলো, এই আগে যে জিনিসটা আমরা ডিসকাস করলাম ইন দি কনটেক্সট অফ স্পেসিফিক হিট, সেটা বেসিক্যালি এইটা দেখো। এখানে কি তোমার বেসিক্যালি এটা হচ্ছে তোমার নর্মাল স্টেট, যেখানে এরকম দুটো ইলেকট্রন আনপেয়ার্ড অবস্থায় রয়েছে। দুটো ইলেকট্রন আনপেয়ার্ড অবস্থায় রয়েছে, যেটাকে আমি উপরে দেখিয়েছি। ঠিক আছে, যখনই দুটো ইলেকট্রন এইরকম ভাবে পেয়ার ফর্ম করে গেল, এরকম ভাবে দেখাচ্ছে, দুটো ইলেকট্রনের মধ্যে যখন এরকম পেয়ার ফর্মেশন হলো, তখন কি তার এনার্জিটা কিছুটা রিডিউসড হয়ে গেল। তো এই আনপেয়ার্ড অবস্থায় দুটো ইলেকট্রনের যা এনার্জি, পেয়ার্ড অবস্থায় ইলেকট্রন পেয়ারটার পেয়ার্ড অবস্থায় এনার্জিটা কম। কতটা কম? সেটাই বেসিক্যালি এই বাইন্ডিং এনার্জির সাথে সমান। হ্যাঁ, সেটাই বেসিক্যালি তোমার এই বাইন্ডিং এনার্জি এইটার সাথে সমান। ব্যান্ড গ্যাপটা তাহলে বেসিক্যালি বাইন্ডিং এনার্জি করেসপন্ডিং। টিপিক্যালি এটা মিলি ইলেকট্রন ভোল্ট এরকম অর্ডারে। যদি কোনো একটা এক্সাইটেশন দেওয়া হয়, কোন একটা এক্সাইটেশন, সেটা যে কোনো ফর্মে হতে পারে, ইলেকট্রোম্যাগনেটিক এক্সাইটেশন বলো বা তোমার থার্মাল এক্সাইটেশন বলো, যে কোনো এক্সাইটেশন যদি থাকে, তাহলে এই কুপার পেয়ার গুলো সেটাকে অ্যাবজর্ব করে নর্মাল স্টেটে ফিরে আসতে পারে। কুপার পেয়ারটা সেক্ষেত্রে ব্রেক করে যাবে। হ্যাঁ, কুপার পেয়ার কম করার একটা তাহলে বড় কন্ডিশন হচ্ছে টেম্পারেচারটাকে কমাতে হবে এবং এক্সটার্নাল এক্সাইটেশনটাকে কমাতে হবে। The electrons in the Cooper pair have opposite spins so that the total spin of the pair is zero. আগেই বলা হলো কুপার পেয়ার কখন ফর্ম করে, যদি দুটো ইলেকট্রনের স্পিন ম্যাগনেটিক মোমেন্ট, দুটো ইলেকট্রনের ম্যাগনেটিক মোমেন্ট ইকুয়াল এন্ড অপোজিট হয়। কাজেই একটা কুপার পেয়ারের টোটাল স্পিনটা কত? একটা কুপার পেয়ারের টোটাল স্পিন হচ্ছে জিরো। ইলেকট্রনের স্পিন যদি বলো সেইটা হাফ। অন দি আদার হ্যান্ড একটা কুপার পেয়ারের স্পিনের কথা যদি বলো, সেইটা কিন্তু জিরো। অর্থাৎ একটা ইলেকট্রনের কথা যদি বলি, সেইটা একটা ফেরমিয়ন। অন দি আদার হ্যান্ড আমি যদি একটা কুপার পেয়ারের কথা বলি, সেইটা হচ্ছে বোসন। কুপার পেয়ার তাহলে বোসন হিসাবে বিহেভ করে। এটাই হচ্ছে তোমার আউটলাইন অফ বিসিএস থিওরি। যদি কোথাও ডাউট থাকে বলো। নেই? কোনো ডাউট নেই? না স্যার, ঠিক আছে। এটা তোমার তোমরা তো জানো যে বোস-আইনস্টাইন কনডেনসেশন শুনেছো তো নাকি? বোস-আইনস্টাইন কনডেনসেশন শুনেছো? সেখানে যদি একটু মনে থাকে বা একটু একটু পড়ে থাকো, তাহলে দেখবে যে বোস-আইনস্টাইন কনডেনসেশন শুধুমাত্র বোসন পার্টিকেল গুলোর জন্যই অ্যাপ্লিকেবল। যে সমস্ত পার্টিকেলের স্পিন জিরো বা এইচ ক্রস বা 2H ক্রস বা 3H ক্রস, সেই সমস্ত পার্টিকেল গুলোকে আমরা বোসন বলি। তারা এই বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স ফলো করে। ভেরি লো টেম্পারেচারে গেলে তাদের যে মোশন, সেই মোশনটা অলমোস্ট স্টপড হয়ে যায়। মোমেন্টাম ডিস্ট্রিবিউশনটা রিডিউসড হয়ে যায় এবং একটা কনডেনসেট ফর্ম হয়, যেটাকে আমরা বোস-আইনস্টাইন কনডেনসেশন বলে থাকি। এবং ফর দি ফার্স্ট টাইম বোস-আইনস্টাইন কনডেনসেশন 1907 বা 1995 এরকম একটা সময়ে করা হয়েছিল, ডেমনস্ট্রেটেড হয়েছিল। বাট এটা প্রপোজড হয়েছিল বাই এশন বোস অ্যান্ড আইনস্টাইন ইন 1925। এবং এই বোস-আইনস্টাইন ডেমনস্ট্রেশনের জন্য 2001 সালে 3 জন সায়েন্টিস্ট নোবেল প্রাইজ পান। তার মধ্যে একজন হচ্ছে
বলছেন উলফগেন কেটারলি, আমি আগের দিনকে বলছিলাম হয়তো। তো উলফগেন কেটারলি বোসেনস্টাইন কনডেনসেশনের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন 2008-এও। উনি একবার আমাদের এখানে 2008 বা নয় একবার কালটিভেশন অফ সায়েন্সে এসেছিলেন, সেখানে একটা টক দিয়েছিলেন, আমরা পার্সোনালি ওনার সাথে ইন্টারঅ্যাক্ট করেছিলাম। সেখানে শুনেছিলাম যে দে আর ট্রাইং টু ফর্ম কন্ডেনসেট অফ দি ইলেকট্রনস। ইলেকট্রন গুলো কিন্তু ফেরমিয়ন, তাই না? ইলেকট্রন ফেরমিয়ন, ফেরমিয়নের ক্ষেত্রে কিন্তু এরকম কন্ডেনসেট পাওয়া সম্ভব নয়। ফেরমিয়ন গুলোকে কিন্তু আমরা কন্ডেনসেটে নিয়ে যেতে পারি না। তো ন্যাচারালি কথাটা শুনে একটু অবাক লাগাটা স্বাভাবিক, যে ফেরমিয়নকে কিভাবে, ইলেকট্রনকে কিভাবে আমরা ইলেকট্রনের কন্ডেনসেট কি করে ফর্ম করতে পারি। তো এই আইডিয়াটা ছিল এইটাই, যে যদি আমরা ইলেকট্রনের কুপার পেয়ার ফর্ম করতে পারি, ইলেকট্রনের কুপার পেয়ার যদি ফর্ম করতে পারি, তাহলে তো তারা ফেরমিয়ন হিসেবে বিহেভ করছে না, রাদার তারা বোসন হিসেবে বিহেভ করছে। তাহলে ইলেকট্রনের কন্ডেনসেট বলতে বেসিক্যালি তিনি এই কুপার পেয়ার অফ ইলেকট্রনস, তার কন্ডেনসেটের কথা বুঝিয়েছিলেন। কুপার পেয়ার অফ ইলেকট্রন সেইটা বোসন হিসেবে বিহেভ করে, এবং সেই বোসন গুলোকে কন্ডেনসেটে থিওরিটিক্যালি এ করা যায়, নিয়ে যাওয়া যায়। কাজে ইলেকট্রনের কন্ডেনসেট বলতে এই ইলেকট্রনের কুপার পেয়ারের কন্ডেনসেটকে বোঝাতে চাওয়া হয়েছিল, এটাই। হ্যাঁ, বলার পরের পার্টটাও সিলেবাসে নেই, জাস্ট একটু আউটলাইন দেওয়া রয়েছে। আমরা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত জিনিসগুলো ডিসকাস করলাম, সেখানে ক্রিটিক্যাল টেম্পারেচারের কথা বলছিলাম। ক্রিটিক্যাল টেম্পারেচার সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া তোমরা পেয়েছো, অর্ডার অফ ম্যাগনিটিউডটা কেমন হয় এই সম্পর্কে একটা পরিষ্কার আইডিয়া পেয়েছো, দেখেছো ক্রিটিক্যাল টেম্পারেচারটা মোটামুটি ভাবে ওই 1, 2, 3, 4 কেলভিন এইরকম অর্ডারের হয়। হ্যাঁ, কাজেই এটা কি খুব লো টেম্পারেচার, এত লো টেম্পারেচারে সুপার কন্ডাক্টিং মেটেরিয়াল কে যদি অ্যাপ্লাই করতে হয়, সেটা একটা ডেফিনেটলি টেকনোলজিক্যাল প্রবলেম। তাহলে টেকনোলজিক্যালি যদি আমরা জিনিসটাকে অ্যাপ্লাই করতে চাই, সুপার কন্ডাক্টিভিটি প্রপার্টিটাকে অ্যাপ্লাই করতে চাই, তার কারণ এটা হিউজ পোটেনশিয়াল, সুপার কন্ডাক্টিভিটি এই প্রপার্টিটার পোটেনশিয়ালটা সাংঘাতিক, অনেক কিছু পারপাসে জিনিসটাকে এ করা যায়, আহ, কাজে লাগানো যায়। কাজে এখানে তোমার একটা ন্যাচারাল এ সার্চ শুরু হয়, যে কিভাবে আমরা এ করতে পারি, তোমার হাই টেম্পারেচারে সুপার কন্ডাক্টিভিটি রিয়েলাইজ করতে পারি, বা রিলেটিভলি হাই টেম্পারেচারে কিভাবে সুপার কন্ডাক্টিং মেটেরিয়াল ডেভেলপ করা যায়। এরকম একটা নিউ ক্লাস অফ সুপার কন্ডাক্টিং মেটেরিয়াল ডিসকভার্ড হয়। আমার এক্সাক্ট ইয়ারটা মনে নেই, সেটা মানে অনেকটা পরেই আর কি, 70-80 এরও পরে। রিলেটিভলি হায়ার টেম্পারেচারেও সুপার কন্ডাক্টিং মিডিয়াম ডেভেলপ করা হয়, কিন্তু সেইগুলো মোস্টলি অ্যালয়। হ্যাঁ, এই সুপার কন্ডাক্টিং মিডিয়াম গুলোকে আমরা এইচটিএসসি, হাই টেম্পারেচার সুপার কন্ডাক্টার্স বলে থাকি আর কি। They bear extraordinary superconducting and magnetic properties and have great potential for wide-ranging technological applications. বিভিন্ন পারপাসে এগুলোকে ইউজ করা হয় আর কি। যেমন অর্ডিনারি মেটাল, মানে এখানে এটা বলে দেওয়া রয়েছে, অর্ডিনারি মেটাল সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে যেটা বলছিলাম, যে টিসি ভ্যালুটা কিরকম হয়। টিসি ভ্যালুটা সেক্ষেত্রে তোমার ওই 20 কেলভিন তার নিচে থাকে। অন দি আদার হ্যান্ড, একটা এইচটিএসসি হাই টেম্পারেচার সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে এই টিসি ভ্যালুটা এরকম 140 কেলভিন এরকম অর্ডার পর্যন্ত হতে পারে আর কি। হ্যাঁ, এই মেটেরিয়াল গুলো সাধারণভাবে মেটাল নয়, রাদার তারা ইন্টারমেটালিক কম্পাউন্ডস, বা ইন্টারমেটালিক কম্পাউন্ডসও নয়, বাট অক্সাইডস অফ কপার ইন কম্বিনেশন উইথ আদার এলিমেন্টস, কপার অক্সাইড এবং অন্য এই ধরনের কোনো এলিমেন্ট আর কি। এই যে 1983, 87, 88-এ এরকম 40 কেলভিন, 93 কেলভিন, 125 কেলভিন ক্রিটিক্যাল টেম্পারেচারে সুপার কন্ডাক্টিং মেটেরিয়াল ডেভেলপ করা সম্ভব হয়েছে। এখানে তোমার ওভার দি ইয়ার কেমন ভাবে প্রোগ্রেস হয়েছে সেগুলো দেখানো আছে, কোন একটা রিসোর্স, মোস্ট লাইকলি উইকিপিডিয়া থেকেই নেওয়া। দেখতে পারো এই যে তোমার 150 কেলভিন, 150 কেলভিন, 155 কেলভিন এইরকম অর্ডারের সুপার কন্ডাক্টিং মিডিয়ামও ডেভেলপ করা সম্ভব হয়েছে। লিকুইড নাইট্রোজেনের টেম্পারেচার 77 কেলভিন, সেই রকম টেম্পারেচারে ক্রিটিক্যাল টেম্পারেচার পাওয়া যায় এই যে ওয়াইবিএ সিইউও এই মেটেরিয়ালটা। ইটিরবিয়াম নাকি না, আমার এটা ঠিক মনে নেই। ওয়াইটা কোন কিসের জন্য? বেরিয়াম কপার অক্সাইড, ওয়াইটা কি?
ওয়াইটা কি জানো? ওয়াইটা কোন মেটালকে রিপ্রেজেন্ট করে? জানা নেই, যাই হোক। আচ্ছা, অ্যাপ্লিকেশন গুলো নিয়ে কিছু বলার নেই, এগুলো এমনি জাস্ট গল্পের মতো করে রেখো। আগে প্রথম দিকে বলছিলাম হাই হাই ফিল্ড ম্যাগনেট অ্যাপ্লিকেশন, এনএমআর নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্সে ইউজ করা হয়। তারপর ম্যাগনেটিক লেভিটেশন, হাই স্পিড ট্রেন এখানে ইউজ করা হয়, ম্যাগনেটিক শিল্ডিং এই পারপাসে ইউজ করা হয়। এরকম ডিফারেন্টের অ্যাপ্লিকেশন রয়েছে। স্টেবল ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করার জন্য সুপার কন্ডাক্টিং মেটেরিয়াল ইউজ করা যায়। যেমন এর একটা অ্যাপ্লিকেশন হচ্ছে মাস স্পেক্ট্রোমিটার, পেনিং ট্র্যাপ, তারপরে কোলাইডার, অ্যাটমিক কোলাইডার বা আয়নিক কোলাইডার সেখানে ইউজ করা হয়। এগুলোই আর কি। তারপর স্যার ওটা কিন্তু বলছিলাম, ইট্রিয়াম। হ্যাঁ হ্যাঁ বলো। ইট্রিয়াম। ইট্রিয়াম, হ্যাঁ আমি আসলে ওয়াইবিটার সাথে গুলিয়ে ফেলছিলাম। ওয়াইবি হচ্ছে ইটেরিয়াম, ওটা নয় আর কি, ইট্রিয়াম। ওকে। ওকে, তো এটাই আর কি। তারপর সুইচ, সুপার কন্ডাক্টিং ইন্টারফেস ডিভাইসেস, এই সমস্ত অ্যাপ্লিকেশন এগুলো ইউজ করা হয়। রিসেপশন ডিভাইস, যেগুলো তোমার বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন রয়েছে, যেমন ইলেকট্রনিক্স এর ইলেকট্রনিক ডিভাইস গুলোর অ্যাপ্লিকেশন রয়েছে সেরকম আর কি। স্কোয়ার ল ডিটেক্টর হিসাবে ইউজ করা হয়, প্যারামেট্রিক অ্যাম্পলিফায়ার হিসাবে ইউজ করা হয়, মিক্সার হিসাবে ইউজ করা হয়। এরকম প্রচুর অ্যাপ্লিকেশন আছে। সেমিকন্ডাক্টর, সুপার কন্ডাক্টর, হাইব্রিডস, এইগুলোই আর কি। দেখে রেখো এগুলো, এগুলো নিয়ে আর বলার কিছু নেই। পরের পার্ট যেগুলো আছে সেটাও বেসিক্যালি তোমার ইউনিভার্সিটি এক্সামস গুলোর কোয়েশ্চেন গুলো এটার মধ্যেই দেওয়া রয়েছে। আলাদা করে প্রবলেম সেটে দেওয়া হয় বা এমনি এখানে দেওয়া রয়েছে। খুব সিম্পল কিছু প্রবলেম, কিছু আসে, প্রবলেম আসে না বললেই চলে, এটা ডেসক্রিপটিভ একটা পার্ট। মেনলি তোমার ওই থিওরিটিক্যাল কোয়েশ্চেন যেগুলো পড়েছো সেগুলো থাকে আর কি। দেখে নিতে পারো। আগের দিনকে আমি ওই লন্ডন ইকুয়েশনটা বলছিলাম, সেই লন্ডন ইকুয়েশনটা নিয়ে একটু জিনিস বলে নিই। দাঁড়াও, স্ক্রিনটাকে শেয়ার করতে হবে। হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ না? হোয়াইট বোর্ডটা শেয়ার হ্যাঁ স্যার করেছি, দেখা দেখতে পাচ্ছ? যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। লন্ডন ইকুয়েশন হচ্ছে তোমার সুপার কন্ডাক্টিং মেটেরিয়াল বা সুপার কন্ডাক্টিভিটি, এই প্রপার্টিটার সাথে রিলেটেড। এই প্রপার্টিটা স্টাডি করার জন্য একটা ইকুয়েশন বলতে পারো আর কি। এবং এটা ডিসকভার্ড হয়েছিল বাই দি ব্রাদার্স ফ্রিজ লন্ডন অ্যান্ড হেইঞ্জ লন্ডন। দুই ভাই এটা ডিসকভার করেছিলেন। এবং এটাকে তোমার একটা কনস্টিটিউটিভ রিলেশন বলা যেতে পারে আর কি সুপার কন্ডাক্টিং মিডিয়ামের ক্ষেত্রে। যে রিলেশনটা বেসিক্যালি সেই সুপার কন্ডাক্টিং কারেন্টটাকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সাথে রিলেট করে। ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড এইগুলোর সাথে সুপার কন্ডাক্টিং কারেন্ট বা সুপার কন্ডাক্টিং কারেন্ট ডেনসিটিটাকে রিলেট করে। আমরা কন্ডাক্টরের ক্ষেত্রে একটা রিলেশন পেয়েছিলাম না, ওহমস ল। ওহমস ল কথা মনে করো। ওহমস ল ইজ দি সিম্পলেস্ট constitutive relation for an ordinary conductor, না? J equals to sigma into E, J equals to sigma into E, কারেন্ট ডেনসিটিটা ইলেকট্রিক ফিল্ড তার সাথে কিভাবে রিলেটেড, এরকম একটা কনস্টিটিউটিভ রিলেশন হচ্ছে ওহমস ল। সেটা কন্ডাক্টরের জন্য অ্যাপ্লিকেবল। একই রকম ভাবে এই লন্ডন ইকুয়েশন গুলোকে, দুটো ইকুয়েশন রয়েছে, এই দুটো ইকুয়েশনকে একটা সুপার কন্ডাক্টিং মিডিয়ামের ক্ষেত্রে কনস্টিটিউটিভ রিলেশন হিসাবে ভাবা হয় আর কি। এখানে তোমার ওই যে কারেন্ট, মানে নর্মাল তোমার এর ক্ষেত্রে, মেটালের ক্ষেত্রে যে ফ্রি ইলেকট্রন ডেনসিটি সেটাকে আমরা ইন দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, কারেন্ট ডেনসিটিকে জে দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম। সুপার কন্ডাক্টিং মিডিয়ামের কথা আমরা যখন বলবো, এখানে দু ধরনের কেরিয়ার এর কথা বলবো। একটা হচ্ছে সুপার ইলেকট্রনস, এই যে বেসিক্যালি কুপার পেয়ার গুলোর কথা বলা হচ্ছিল, কুপার পেয়ার গুলোর কথা বলা হচ্ছিল সেই ইলেকট্রন গুলো। আর আরেকটা হচ্ছে নর্মাল ইলেকট্রন। দেখো আমরা যখন স্পেসিফিক হিটটা পড়ছিলাম
সেই কনটেক্সটে বললাম যে তোমার যদি ইলেকট্রন গুলো এই গ্যাপটার উপরে থাকে তাহলেও যেমন কারেন্ট কন্ডাক্ট করবে, গ্যাপটার নিচে থাকলেও কারেন্ট কন্ডাক্ট করবে। যদি টেম্পারেচারটা ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে থাকে তাহলে বেসিক্যালি ইলেকট্রন গুলো নর্মাল ইলেকট্রন হিসেবেই বিহেভ করছে। অন দি আদার হ্যান্ড, যদি টেম্পারেচারটা ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে থাকে সেক্ষেত্রে কিন্তু কিছু ইলেকট্রন উপরেও থাকবে, গ্যাপটার উপরেও থাকবে, অর্থাৎ কিছু নর্মাল ইলেকট্রন থাকবে আর বাকিটা এই সুপার ইলেকট্রন থাকবে। কাজে আমরা যদি সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে তোমার এই কারেন্ট ডেনসিটি বা কনস্টিটিউটিভ রিলেশন গুলোকে ডিরাইভ করতে চাই, আমাদেরকে কিন্তু দু ধরনের ইলেকট্রনের কথাই কনসিডার করতে হবে। তবে আমরা এটা অ্যাজিউম করে নিতে পারি যে নাম্বার অফ Cooper pair, number of super electrons is much larger as compared to the normal electron. Number of electrons per unit volume, যেগুলোকে নর্মাল ইলেকট্রন বলছি, তার রেসপেক্টে নাম্বার অফ সুপার ইলেকট্রনস পার ইউনিট ভলিউম এই জিনিসটা অনেক বড়। সুতরাং এই সুপার কারেন্টের জন্য যদি আমরা জিনিসটাকে স্টাডি করতে চাই, সুপার কন্ডাক্টিভিটি, মেটেরিয়ালটা সুপার কন্ডাক্টর অবস্থায় যখন আছে, তার কারেন্ট ডেনসিটি যদি স্টাডি করতে চাই তাহলে আমরা এই এনএস এই প্যারামিটারটা নিয়ে স্টাডি করব। ধরা যাক যে ইনিশিয়ালি কারেন্টটাকে সেট করতে কোনো একটা ইলেকট্রিক ফিল্ড ই দেওয়া হয়েছে। ইনিশিয়ালি কারেন্টটাকে ড্রাইভ করতে, কারেন্টটাকে তো শুরু করতে হবে, তার জন্য একটা কোনো ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড সাম ই অ্যাপ্লাই করা হয়েছে। তার ইকুয়েশন অফ মোশনটা কি হবে? ইকুয়েশন অফ মোশনটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, m dvs dt equals to minus e into ক্যাপিটাল ই, যেখানে ইটা বেসিক্যালি তোমার চার্জকে রিপ্রেজেন্ট করছে, এমটা মাসকে রিপ্রেজেন্ট করছে, আর ভিএসটা এই ইলেকট্রন গুলোর, সুপার ইলেকট্রন গুলোর ভেলোসিটি, ড্রিফট ভেলোসিটিটাকে রিপ্রেজেন্ট করছে। আর এখান থেকে বলতে পারো যে ডিভিএস dt equals to minus e by m into the electric field. এখন একটু মনে করে দেখো কারেন্ট ডেনসিটির এক্সপ্রেশনটা আমরা কন্ডাক্টরের ক্ষেত্রে কি রকম ভাবে লিখেছিলাম, এখানেও ঠিক একই রকমই হবে, শুধুমাত্র ডেনসিটি গুলো এই সুপার ইলেকট্রনে করেসপন্ডিং হবে, ডিপ ভেলোসিটি গুলো সুপার ইলেকট্রনে করেসপন্ডিং হবে। এরকম ভাবে লিখতে পারি, কোন একটা কন্ডাক্টরে যদি n সংখ্যক ফ্রি ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রন গুলোর ডিপ ভেলোসিটি যদি v হয়, আমরা দেখেছি কারেন্ট ডেনসিটিটাকে লেখা যায় মাইনাস n ইন্টু ই ইন্টু ভি। তো সুপার কারেন্ট ডেনসিটিকে যদি জেএস দিয়ে রিপ্রেজেন্ট করি, সুপার কারেন্ট ডেনসিটিকে যদি জেএস দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে জেএস টাকে লিখে ফেলতে পারি অ্যাজ ইকুয়াল টু মাইনাস এনএস ইন্টু ই ইন্টু ভিএস। এরকম ভাবে এটাকে ডিফারেন্সিয়েট করো, ডিজেএস ডিটি সমান মাইনাস এনএস ইন্টু ই ইন্টু ডিভিএস ডিটি, রাইট? এখানে এই ডিভিএস ডিটি যেটা আগের স্টেপে পেয়েছো সেইটা দিয়ে জিনিসটাকে সাবস্টিটিউট করে দাও, দিলে কি হবে এনএস ইন্টু ই স্কোয়ার বাই এম ইন্টু ই। তাহলে ডিজিএস ডিটি সমান কত পাচ্ছ, এনএস ই স্কোয়ার বাই এম ইন্টু ই। ওকে, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে বেসিক্যালি লন্ডনস ফার্স্ট ইকুয়েশন বলা হয়। এই ইকুয়েশনটাকে লন্ডনস ফার্স্ট ইকুয়েশন বলা হয়, ডিজিএস ডিটি ইকুয়ালস টু এনএস স্কোয়ার ই বাই এম। দিস ইজ কল্ড লন্ডনস ফার্স্ট ইকুয়েশন বা ফার্স্ট লন্ডন ইকুয়েশন। এটার ইম্পর্টেন্সটা কি, সিগনিফিকেন্সটা কি, খেয়াল করে দেখো। যদি ইটা জিরো হয়, যদি এটা জিরো হয়, হোয়াট ডাজ ইট মিন? ইফ ই ইকুয়ালস টু জিরো, এই ইকুয়েশনটা কি ইমপ্লাই করে? ডিজিএস ডিটি ইকুয়ালস টু জিরো, অর্থাৎ যে এসটা কনস্ট্যান্ট। হ্যাঁ, হোয়াট ডাজ ইট মিন ফিজিক্যালি? কি বোঝাচ্ছে ফিজিক্যালি জিনিসটা? যে ইভেন ইউ রিমুভ দি ইলেকট্রিক ফিল্ড, দি কারেন্ট ডেনসিটি উইল বি মেইনটেইনড। হ্যাঁ, কারেন্টটা কিন্তু মেইনটেইন হবে, কারেন্টটা ফাইনাইট থাকবে, কারেন্টটা কনস্ট্যান্ট থাকবে ইভেন ইন অ্যাবসেন্স অফ দি ইলেকট্রিক ফিল্ড। ইনিশিয়ালি কারেন্টটাকে ড্রাইভ করে যদি আমরা রিমুভ করে নিই তাহলেও কিন্তু কারেন্টটা মেইনটেইন হবে। এটাই ফার্স্ট ইকুয়েশন। ওকে, এবার আমরা ম্যাক্সওয়েলস ইকুয়েশনটাকে কাজে লাগাতে পারি। ম্যাক্সওয়েলস ইকুয়েশনে দেখেছি যে ডেল ক্রস ই ইকুয়ালস টু মাইনাস ডেল বি ডেল টি। ম্যাক্সওয়েলস ইকুয়েশন থেকে যদি দেখো কি ছিল, ডেল ক্রস ই ইকুয়ালস টু মাইনাস ডেল বি ডেল টি। যদি ইটা জিরো হয়, দেখতে পাচ্ছ যে সুপার কন্ডাক্ট
কন্ডাক্টরে কারেন্টটাকে মেনটেন করতে তোমাকে কোনো রকম ইলেকট্রিক ফিল্ড দিয়ে রাখতে হচ্ছে না। তাহলে আমরা কোন একটা স্টেটে বলতে পারি ইটা জিরো। সেক্ষেত্রে ডেল বি ডেল টি উইল বি জিরো, বা বি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ডটা সেক্ষেত্রে কনস্ট্যান্ট হবে। অর্থাৎ স্টেডি স্টেটে বিটা কনস্ট্যান্ট ইনসাইড দি সুপার কন্ডাক্টর ইরেসপেক্টিভ অফ টেম্পারেচার। টেম্পারেচারটা ইরেসপেক্টিভ বলতে অবশ্যই তোমার ওই ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচেই আর কি। ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে যদি থাকে তাহলে জিনিসটা ইরেসপেক্টিভ অফ টেম্পারেচার। এবং এটা কিন্তু বলা যেতে পারে যে মেইসনার এফেক্টের সাথে কন্ট্রাডিক্টরি। মেইসনার এফেক্টে যেটা বলা হয়েছে, ইন্টেরিয়ার দি মেটেরিয়াল দেয়ার ইজ নো ম্যাগনেটিক ফিল্ড। মেটেরিয়ালটার ভিতরে কোনো রকম থাকবে না, বি ফিল্ডটা জিরো হবে। তো এরকম একটা কনফিউশনকে অ্যাভয়েড করার জন্য এইরকম একটা মডিফিকেশন লন্ডন প্রপোজ করেছিলেন। মডিফিকেশনটা হচ্ছে এইরকম যে আমরা ওই ফার্স্ট যে ইকুয়েশনটা পেয়েছিলাম, প্রথম ইকুয়েশনটার বোথ সাইডে কার্ল নিলাম, বি ক্রস ডেল ক্রস সরি ডেল ক্রস এইটা জেএস, হ্যাঁ, ডেল ক্রস ডিজেএস ডিটি বোথ সাইডে কার্ল নিলাম। তাহলে কি হবে, বাম দিকটাতে কি লিখতে পারবো, ns ইন্টু স্কোয়ার বাই এম। এটা তো জেনারেল ইকুয়েশন, সবসময় এটা হোল্ড করে। ডেল ক্রস ই, ফার্দার এটাকে রিরাইট করতে পারো অ্যাজ ডিডিটি অফ ডেল ক্রস জেএস সমান ডেল ক্রস ইটাকে এবার রিপ্লেস করে দাও বাই মাইনাস ডেল বি ডেল টি ns স্কোয়ার বাই এম ইন্টু ডেল বি ডেল টি। এবার এইটাকে আমরা ইন্টিগ্রেট করতে পারি টাইমের রেসপেক্টে। যদি জিনিসটাকে ইন্টিগ্রেট করো কি হবে, টাইমের রেসপেক্টে জিনিসটাকে ইন্টিগ্রেট করলে যেটা পাবে সেটা হচ্ছে এরকম, ডেল ক্রস জেএস ইকুয়ালস টু মাইনাস ns ইন্টু স্কোয়ার বাই এম ইন্টু সাম বি মাইনাস বি জিরো। বি জিরোটা তোমার কোনো একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আর কি। ডান দিকটাকে যদি ইন্টিগ্রেট করতাম একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট পেতাম। এই যে ম্যাগনেটিক ফিল্ড বি জিরো, সেটাকে আমরা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন বলছি, এবং এন্ড রিপ্রেজেন্টস দি ফিল্ড এট টি ইকুয়ালস টু জিরো। আমরা বলতে পারি যে টি ইকুয়ালস টু জিরোতে যে ফিল্ডটা হয় সেই ফিল্ডটাকে এটা রিপ্রেজেন্ট করছে। টি ইকুয়ালস টু জিরোতে ফিল্ডটাকে রিপ্রেজেন্ট করছে। আমরা যে কোনো ম্যাগনেটিক ফিল্ডকে মানে কোন একটা একে সেটাকে জিরো নিতে পারি আর কি। ফ্রোজেনিং ফিল্ড বলা হয় এটাকে। ফ্রোজেনিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসড ইন মেইসনার এফেক্ট ইজ জিরো। ইনিশিয়ালি ফিল্ডটাকে যদি জিরো নিয়ে নেওয়া হয় এবং এটা যদি বলা হয় যে তোমার ফিল্ডটা কনস্ট্যান্ট আছে, তাহলে আমরা এই ইকুয়েশনটাকে রিরাইট করতে পারি অ্যাজ ডেল ক্রস জেএস ইকুয়ালস টু মাইনাস ns ইন্টু স্কোয়ার বাই এম ইন্টু বি। এখানে যে বিটার কথা বলা হচ্ছে, এই বিটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসড বাই দি সুপার কারেন্ট জেএস। এই যে ম্যাগনেটিক ফিল্ড, এই ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু নট প্রডিউসড বাই দি এক্সটার্নাল ফিল্ড, রাদার এই ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউসড বাই দি সুপার কারেন্ট জেএস। এটা হচ্ছে তোমার সেকেন্ড লন্ডন ইকুয়েশন। আগে যেটা বললাম সেটা ফার্স্ট লন্ডন ইকুয়েশন, ডিজিএস ডিটি সমান ns স্কোয়ার বাই এম ইন্টু ই। এখন যেটা বললাম ডেল ক্রস জেএস ইকুয়ালস টু মাইনাস ns স্কোয়ার বাই এম ইন্টু বি, এটাকে সেকেন্ড লন্ডন ইকুয়েশন বলা হয়। এবং এই সেকেন্ড লন্ডন ইকুয়েশনটাকে ইউজ করি আমরা সেই আগের দিনকে পেনিট্রেশন ডেপথটা কেমন হবে সেটাকে ক্যালকুলেট করেছিলাম। আমরা বলেছিলাম যে এই ম্যাগনেটিক ফিল্ডটা বেসিক্যালি সারফেসের উপরেই থাকবে, যত ভিতরের দিকে যাব তত কিন্তু জিনিসটা জিরো হয়ে যাবে। এটাই এটা বলা আছে। এটা ডেরিভেশনটা লাগবে কিনা জানা নেই, কিন্তু ডেরিভেশনটা খুব সিম্পল, মানে বিশাল কিছু নয়। অন্তত প্রথম ইকুয়েশনটা খুব বিশাল কিছু কমপ্লিকেটেড নয়। এবং প্রথম